সবাইকে স্বাগত জানাচ্ছি আরজেপি এবং আইটিবিজ একাডেমি আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে। তো আজকের আমাদের ক্লাসের টপিক হচ্ছে আমরা ইন্ট্রোডাকশন টু সি প্রোগ্রামিং অর্থাৎ কম্পিউটারের সি প্রোগ্রামিং আমরা আজকে শুরু করব। যারা মোটামুটি সি প্রোগ্রামিং পারো তাদের জন্য এই ক্লাসটা না, যারা একদম বিগিনার তাদের জন্য হচ্ছে আজকের এই সি প্রোগ্রামিং ক্লাসটা। তো প্রথমেই প্রাসঙ্গিকভাবে যদি প্রোগ্রামিং কি বিষয়টা একটু বলি। প্রোগ্রামিং মানে হচ্ছে কম্পিউটারকে দিয়ে বা মেশিনকে দিয়ে কোনো কাজ করানো, এবং মেশিন রিপিটেটিভ কাজ বা বারবার করতে হয় এই কাজগুলা খুব ভালো পারে। আর ক্যালকুলেশন করতে হয় এই ধরনের কাজগুলা মেশিন খুব ভালোভাবে করতে পারে। এখন একটা প্রশ্ন স্বভাবতই সবার আসতে পারে, সেটা হচ্ছে সবাই তো বড় হয়ে কম্পিউটার সায়েন্টিস্ট হবে না, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বে না। সবাই কি বড় হয়ে ডাক্তার হবে? সবাই কি বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে? নিশ্চয় না। যারা আজকে ক্লাস করছো, যারা অফলাইনে ক্লাস করেছো, তাদের মধ্যে আগামীতে কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ম্যাজিস্ট্রেট হবে, কেউ বিচারপতি হবে, কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে। কিন্তু আমরা প্রোগ্রামিংটা কেন শিখবো, যেহেতু এক একজন কেরিয়ার লাইন এক এক দিকে যেতে পারে? এটার উত্তরটা হচ্ছে আগামী সময়টাতে নয় নয়, শুধু বর্তমান থেকেই প্রযুক্তির জ্ঞান বলতে অ্যাকচুয়ালি প্রোগ্রামিং কে বোঝানো হয়। আজ থেকে 10 বছর আগে বা 15 বছর আগে কম্পিউটারে টাইপ করতে পারা, এক্সেল ইউজ করতে পারা, এই স্কিল গুলাকে হচ্ছে কম্পিউটারের স্কিল হিসেবে ধরা হতো, বা এগুলা যদি কেউ পারে তাহলে বলা হতো যে সে প্রযুক্তি জানে। কিন্তু এখনকার সময় কিন্তু এগুলাকে আর প্রযুক্তি জানা বলা হয় না। এবং সামনের দিনগুলোতে বেসিক কম্পিউটার স্কিল বলতেই তোমরা দেখবা যে কোনো কাজের ক্ষেত্রে সেটা হবে সি প্রোগ্রামিং। যেমন আমি যদি একটা উদাহরণ দেই, যে একজন বিশ্ববিদ্যালয়ের বাংলার বিভাগের শিক্ষক, তিনি তার নিজের ক্লাস শিডিউল বা ক্লাস রুটিন কিংবা হচ্ছে মার্কশিট জমা দেওয়া, এসব কাজগুলো কিন্তু কম্পিউটার এক্সেলে নিজেকেই করতে হয়। কারণ এগুলো বর্তমানে খুবই বেসিক একটা স্কিলের পর্যায়ে পড়ে। কিন্তু আজ থেকে 10 বছর আগে কিন্তু এগুলাকে খুব হাই একটা টেকনোলজি স্কিল হিসেবে ভাবা হতো। বর্তমানে সে কিন্তু ইটস নাথিং, এটা কিন্তু সবাই জানতে হবে ধরে নিয়েছে। অথচ যার কথা বলছি তিনি কিন্তু বিশ্ববিদ্যালয়ের একজন বাংলা শিক্ষক। তাকে কিন্তু আর্টস এর শিক্ষক হয়েও তাকে কিন্তু মাইক্রোসফট এক্সেল এবং প্রযুক্তি ব্যবহার করতে হচ্ছে। সেম সিনারিওটা 10 বছর পর চিন্তা করো, তখন তুমি যেই পেশাতে যাও না কেন, বেসিক প্রোগ্রামিংটা অন্তত জানা থাকা লাগবে। এরপরে আসি যে প্রোগ্রামিং যদি আমরা শুরু করতে চাই কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করব। এবং বর্তমানে যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং অনেক কিছু চলে আসছে, তোমরা এগুলো অলরেডি জানো। তাহলে সেই জায়গাতে আমরা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করব, এটার একটা উত্তর দেওয়ার আগে আমি বলতে চাই যে তোমরা অনেকেই এআই, মেশিন লার্নিং অনেক কিছু বলো এবং ট্রেন্ডিং অনেক কিছু জানো। বাট যদি আমি প্রশ্ন করি যে এগুলো কিভাবে কাজ করে বা ব্যাকগ্রাউন্ডে আসলে কি, এটা টেকনিক্যাল বিষয়টা বলতে না পারলেও অন্তত কিভাবে কাজ করে এটা সম্পর্কে কিছুটা হলেও ধারণা কি তোমাদের আছে? উত্তরটা হবে বেশিরভাগের ক্ষেত্রে না। তার মানে হচ্ছে তোমরা জাস্ট টেকনোলজির এই যে আধুনিক ভার্সন গুলা, এগুলোর এক একজন ইউজার। এই ইউজার হয়ে আমরা যেটা দেখতে পাই যে শুধুমাত্র ইউজার হয়ে তোমরা অনেকে দাবি করো যে তোমরা বিশাল বড় প্রযুক্তিবিদ, প্রযুক্তি সম্পর্কে তোমরা বিশাল বহুত কিছু জানো। বাট বিষয়টা কি আসলে এরকম? তুমি চ্যাট জিপিটি বা ডিপসিক এগুলো যদি ইউজ করতে না পারো তাহলে বর্তমানে যুগে তুমি অচল বলা চলে, তাই না? কিন্তু ইউজ করতে পারো মানে যে খুব বেশি টেকনিক্যাল স্কিল আছে বা তুমি খুব ভালো টেকনোলজি জানো, বিষয়টা কিন্তু মোটেও এরকম না। যেমন বর্তমান যুগে যদি কেউ খুব ভালো মোবাইলে গেম খেলতে পারে তার মানে কি সে খুব ভালো প্রযুক্তি জানে? অবশ্যই না, সে জাস্ট একজন গেম খেলছে এজ এ ইউজার, আর কিছুই না। এখানেও ঠিক সেম, তোমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে বা মেশিন লার্নিং আসছে, যা কিছু আসছে না কেন, বিষয়গুলো তোমরা ইউজার। ব্যাকগ্রাউন্ডে কি যদি জানতে হয় তাহলে তোমাদেরকে প্রোগ্রামিং কিন্তু বেসিক থেকেই শেখা শুরু করতে হবে। এবং সি প্রোগ্রামিংটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং শেখা শুরু করার জন্য, নট শেখার জন্য, শেখা শুরু করার জন্য সব থেকে ভালো একটা ল্যাঙ্গুয়েজ আমরা বলতে পারি, কারণ এখান থেকে কনসেপ্ট গুলো খুব ভালোভাবে বোঝা যায়। এরপরে আসি আমরা যদি সি প্রোগ্রামিং এর মেইন অংশে আমরা এখন প্রবেশ করছি। অর্থাৎ সি প্রোগ্রামিং আমরা কিভাবে কি শুরু করতে পারি। সি প্রোগ্রামিং এর জন্য আমরা যেই সফটওয়্যারটা ইউজ করতে পারি সেটা হচ্ছে কোড ব্লকস। সি প্রোগ্রামিং এর জন্য আমরা কোন সফটওয়্যার ইউজ করব? কোড ব্লকস।
তোমরা অনেকে হচ্ছে ভিএস কোড বা আরো আদার্স অনেক অ্যাডভান্স সফটওয়্যার তোমাদের কাছে থাকতে পারে, কিন্তু আমি ধরে নিচ্ছি এই ক্লাসটা যারা করছো তারা হচ্ছে একদম বিগিনার লেভেলে। কাজেই বিগিনার লেভেলে যারা, তাদের জন্য আমি হচ্ছে কোড ব্লক সফটওয়্যারটা আমি রিকমেন্ড করব। এটা কোথায় কিভাবে পাবা? তোমরা হচ্ছে গুগলে চলে যাবা, বা তোমার যে ব্রাউজার আছে সেখানে চলে যাবা, সেখানে সার্চ দিবা হচ্ছে কোড ব্লকস বাইনারি। কোড ব্লকস বাইনারি। এই কোড ব্লকস বাইনারি কথাটা লিখে তুমি হচ্ছে গুগলে বা তোমার যেই ব্রাউজার বা সার্চ ইঞ্জিন আছে সেখানে তোমরা সার্চ দিবা। সেখানে সার্চ দিলে, এই কোড ব্লকস বাইনারি লিখে সার্চ দিলে দেখবে সেখানে একটা সার্চ রেজাল্ট আসে, বাইনারি রিলিজ। বাইনারি রিলিজ। এই বাইনারি রিলিজ যেই সার্চ রেজাল্টটা আসে, যে অপশনটা আসে সেটার মধ্যে ঢুকবা। সেটার মধ্যে ঢুকলে দেখবা কোড ব্লকস এর অনেকগুলা ভার্সন। বিসমিল্লাহ বলে কোনো একটা ভার্সন ডাউনলোড করা যাবে না। আবারও বলছি, এই জায়গাতে অনেকেই ভুলটা করে। বাইনারি রিলিজ কিংবা অন্য কোনো ওয়েবসাইটে ঢুকে বিসমিল্লাহ বলে কোড ব্লকস এর একটা ভার্সন ডাউনলোড করে ফেলে। পরবর্তীতে সেটাতে হয় কম্পাইলারের সমস্যা হয় বা আরো আদার্স অন্য জায়গাতে সমস্যা হইতে পারে। সো যেটা বলছি সেটা ভালো করে খেয়াল করো। বাইনারি রিলিজে ঢুকার পরে তোমরা মিন জিডব্লিউ সেটআপ, ইএক্সি। ইএক্সি তো হচ্ছে উইন্ডোজের জন্য। তো মিন জিডব্লিউ সেটআপ, এই কথাটা যেই ফাইলের মধ্যে আছে তোমরা ঠিক সেটাই ডাউনলোড করবা, অন্য কোনোটা না। মিন জিডব্লিউ নন সেটআপ বা শুধু সেটআপ বা শুধু নন সেটআপ এ ধরনের কোনো কিছুই না। মিন জিডব্লিউ সেটআপ এই কথাটা যেই ফাইলের মধ্যে আছে সেটা ডাউনলোড করবা, সেটা ইনস্টল করবা, এবং আমি আশা করছি তোমরা কোডব্লকস এটা ফাইলটা ডাউনলোড করে ইনস্টল করতে পারবা। এখন আসো, কোড ব্লক ধরো ইনস্টল করে ফেলছো, দেন কোড ব্লকস ওপেন করছো। কোড ব্লকস ওপেন করলে তুমি সবার উপরে বাম দিকে একটা ট্যাব দেখতে পাবা, সেটা হচ্ছে ফাইল। কোড ব্লকস ওপেন করার পরে তুমি সবার উপরে বাম দিকে ফাইল নামের একটা ট্যাব দেখতে পাবা। ফাইলে ক্লিক করবা। ফাইলে ক্লিক করলে সেখানে তুমি দেখতে পাবা নিউ নামে একটা অপশন আছে। সেই নিউ অপশনের মধ্যে একটা আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে এমটি ফাইল। সেটা হচ্ছে এমটি ফাইল। এমটি ফাইলে ক্লিক করবা। এমটি ফাইলে ক্লিক করলে দেখবা যে তোমার মাইক্রোসফট ওয়ার্ডে যেরকম টাইপ করার মতো একটা স্ক্রিন আসে, সেরকম একটা টাইপ করার মতো স্ক্রিন তোমার সামনে চলে আসছে। সেই স্ক্রিনটাকে তোমরা সেভ করবা। তোমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করতে পারো, বা ফাইল ট্যাবে গেলে সেখান থেকেও সেভ করতে পারো। সেই ফাইলটাকে সেভ করবা। ধরো তো আমার নাম হচ্ছে হচ্ছে তারেক। তাহলে আমি ধরো আমার তারেক নাম দিয়ে ফাইলটা সেভ করছি। ধরো তারেক ওয়ান। এটা হচ্ছে ধরো আমি ফাইলের নাম দিতে চাচ্ছি সেভ করার সময়। তাহলে তারেক ওয়ান লিখবো, এরপরে লিখবো ডট বা ফুল স্টপ সি। তাহলে আমার ফাইলের নাম যদি আমি দিতে চাই তারেক ওয়ান, তাহলে তারেক ওয়ানের পরে একটা ডট বা ফুল স্টপ এবং তারপরে দিব স্মল লেটার সি। এই জিনিসটা দিয়ে আমি হচ্ছে আমার ফাইলটা সেভ করব। যদি আমি এতটুকু পর্যন্ত করে ফেলতে পারি, তার মানে হচ্ছে আমার সি প্রোগ্রামিং করার জন্য যে উইন্ডোটা দরকার, বা যে টাইপ করার জন্য যেই উইন্ডোটা দরকার সেটা আমার রেডি। এখানে আমি হচ্ছে সি প্রোগ্রামিং করতে পারবো। এখন একটা বিষয় আমি একটু বলে রাখি প্রাসঙ্গিক হবে, সেটা হচ্ছে যেহেতু এটা অনলাইনে ক্লাস হচ্ছে, আমরা চাইলে কিন্তু কোড ব্লকস কিভাবে কোত্থেকে ডাউনলোড করবা, কোত্থেকে সেভ করবা, এগুলো কিন্তু সরাসরি চাইলে প্র্যাকটিক্যালি এখানে দেখাই দিতে পারতাম। দেখাচ্ছি না, সেটার একটা উদ্দেশ্য আছে। তোমরা যদি সত্যি প্রোগ্রামিং এর প্রতি আগ্রহী হও, তাহলে তুমি কিন্তু এই ক্লাসটা শেষ করার পরে তুমি কিন্তু এগুলো নিজে হাতে কলমে করবা। তো হাতে কলমে যেন নিজে করতে পারো, নিজে যেন নিজে করে করে শিখতে পারো, সেই প্র্যাকটিক্যাল জ্ঞানটা তোমাদের উপরে আমরা ছেড়ে দিলাম। আমরা বিস্তারিত এখানে বলার চেষ্টা করছি যেন তোমরা এটা দেখে কাজ শুরু করতে পারো। এরপরে কাজ শুরু করার দায়িত্ব কিন্তু তোমার। সবকিছু হাতে কলমে শিখিয়ে কিন্তু আসলে দেওয়া যায় না, শিখার বিষয়টা নিজেকেই আগ্রহ থেকে শিখতে হয়। তো যেটা বলছিলাম যে আমরা ধরো তারেক ওয়ান ডট সি নামে ফাইলটা সেভ করে ফেললাম। সেভ করার পরে কিন্তু এখন আমার কাছে আহ সেভ করার পরে এখন আমার কাছে যে উইন্ডোটা থাকবে সেটা একটা সাদা উইন্ডো। সেখানে প্রথমে কিছু কথা লিখে ফেলবা। কি কথা সেটা এখন বোঝার দরকার নাই, জাস্ট মনে রাখো অং বং চগের মতো কোনো একটা মন্ত্র। সেই মন্ত্রটা আপাতত তোমাদেরকে আমি এখানে লিখে দিচ্ছি। তোমরা এইটা কোড ব্লকসে ফাইল সেভ করার পর সেই সাদা স্ক্রিনে লিখবা। ইনক্লুড
অ্যাঙ্গুলার ব্র্যাকেট বা লেস দেন চিহ্ন, এস টি বি আই ও ডট এইচ, অ্যাঙ্গুলার ব্র্যাকেট ক্লোজ বা গ্রেটার দেন চিহ্ন, তারপরে থাকবে আইএনটি ইন্ট মেইন ফার্স্ট ব্র্যাকেট, দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, আর মাঝখানে লেখা থাকবে প্রিন্ট এফ, ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেমিকোলন, ডাবল কোটেশন শুরু, হ্যালো, ডাবল কোটেশন শেষ। এখানে যা কিছু লিখে দিয়েছি এই জিনিসটা তোমরা কোড বক্সে সরাসরি টাইপ করবা। প্রথমে আছে হ্যাশ, তারপরে আছে ইনক্লুড অ্যাঙ্গুলার ব্র্যাকেট বা লেস দেন চিহ্ন যেটাকে তোমরা বলো সেটা, তারপরে stdio ডট এইচ, তারপরে অ্যাঙ্গুলার ব্র্যাকেট শেষ, তারপর ইন্ট মেইন ফার্স্ট ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট শেষ, এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট লাস্টে শেষ করবা, এবং মাঝখানে লিখবা প্রিন্ট এফ, ফার্স্ট ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট শেষ, এরপরে সেমিকোলন, তারপরে ডাবল কোটেশনের ভিতরে হ্যালো। আচ্ছা, এই কথাটা তোমরা আমাদের তো বেশি, যারা একদম নতুন তাদের খুব বেশি বোঝার দরকার নাই, জাস্ট মন্ত্রের মতো করে এই জিনিসটা তোমরা লিখে ফেলো কোড ব্লকসে। এই জিনিসটা লেখার পরে তোমরা কিবোর্ডে F9 বাটন চাপ দিবা। কিবোর্ডে দেখবা উপরের দিকে F9 বাটন আছে, সেই F9 বাটন চাপ দিবা। তাহলে দেখবা নতুন একটা উইন্ডো খুলে গেছে, নতুন একটা উইন্ডো খুলে গেছে। তাহলে এই নতুন উইন্ডোতে তুমি দেখবা উপরে লেখা আসবে হ্যালো। এর নিচে অন্যান্য কিছু জিনিস লেখা থাকতে পারে, সেগুলো তোমার বিষয় না, তোমার বিষয় হচ্ছে উপরে এই হ্যালো লেখাটা প্রিন্ট হচ্ছে কিনা বা আউটপুট হিসেবে হ্যালো লেখাটা দেখাচ্ছে কিনা। যদি এতটুকু দেখায় থাকে তাহলে তুমি কম্পিউটার প্রোগ্রামিং বা সি প্রোগ্রামিং শেখার জন্য রেডি। আশা করি এতটুকু বুঝাইতে পারছি। বুঝাইতে পারছি বলতে এখানে বুঝার কিছু নাই, মানে কি কি করতে হবে তোমাকে সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসি আমরা প্রোগ্রামিং এর মেইন বিষয়টাতে ঢুকি। আচ্ছা, এখন তোমরা যখন হচ্ছে এই মন্ত্রের মতো অংশটা লিখছিলা, মাঝখানে যে প্রিন্ট এর মতো লাইনটা আমি আপাতত মুছে দিলাম, ভালো করে বুঝে নাও। এখানে যা কিছু লেখা আছে, এরোগুলো মুছে দিই, নাহলে অনেকের কনফিউশন লাগতে পারে। এই স্ক্রিনে এখন যা কিছু লেখা আছে এই জিনিসটাও তোমাদের বোঝার দরকার নাই, এটা আপাতত মন্ত্রের মতো করে মুখস্থ রাখতে পারো বা চিটশিট আকারে লিখতে পারো, কোনো সমস্যা নাই। আহ এই অংশটা তোমরা সরাসরি এইভাবে রাখবা। এই যে ইঞ্চ মেইনের পরে সেকেন্ড ব্র্যাকেটের পর থেকে এখানে যেই স্পেসটা আছে মনে রাখবা, সি প্রোগ্রামিং এ আমরা যা কিছু লিখবো মাঝখানের এই জায়গাটাতে লিখবো। বেশি কিছু লেখার দরকার হলে তখন এন্টার মেরে এই যে ব্র্যাকেটটা আছে এই ব্র্যাকেটটা নিচের দিকে নামাইতে থাকবো। অর্থাৎ সহজ কথা, এখানে যে এই যে বক্স করে দিয়েছি, এই বক্সের মধ্যে ফাঁকা জায়গা যেটা আমরা যা কিছু প্রোগ্রামিং করব বা যা কিছু কোডিং এখানে লিখবো সবকিছু এই ফাঁকা জায়গার মধ্যে লিখবো। এবং আজকের ক্লাসে আমি যা কিছু বোঝাবো এই ফাঁকা জায়গার মধ্যে কি লিখবে সেটা বুঝাবো। এর আগে মন্ত্রের যে অংশ, যে ইঞ্চ মেইন সহ উপরের অংশটুকু বা নিচের যেই সেকেন্ড ব্র্যাকেট, এই অংশগুলো আমি মানে আজকের ক্লাসের বাকি অংশটুকুতে আর আলাদা করে দেখাচ্ছি না। অর্থাৎ এই বক্সের ফাঁকা জায়গার মধ্যে যা কিছু লিখবা সেটা হচ্ছে তোমার মেইন প্রোগ্রামিংটা, সেটাই আমি আজকে দেখাবো। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে শুরু করি। প্রথমেই তোমাদেরকে আমি কিছু বেসিক জায়গা থেকে শুরু করি, যে তোমরা জানো প্রিন্টার হচ্ছে একটা আউটপুট ডিভাইস এবং স্ক্যানার হচ্ছে একটা ইনপুট ডিভাইস। ইনপুট বলতে আমরা কি বুঝি? যখন আমরা ইউজাররা বা ব্যবহারকারীরা কম্পিউটারকে কোনো কিছু দেই সেটা হচ্ছে ইনপুট, আর যখন কম্পিউটার আমাদেরকে কোনো কিছু দেয় সেটা হচ্ছে আউটপুট। তাহলে আমরা, আমাদের পরিচিত একটা আউটপুট ডিভাইস কি? প্রিন্টার। তাহলে প্রিন্টার হচ্ছে আমাদের পরিচিত একটা আউটপুট ডিভাইস।
আমরা সি প্রোগ্রামিং এ কোনো কিছু আউটপুট দেখানোর জন্য বা কোনো কিছু আউটপুট শো করার জন্য আমরা যেই ফাংশনটা ইউজ করি সেটা হচ্ছে প্রিন্ট ফাংশন। আমরা সি প্রোগ্রামিং এ কোনো কিছু আউটপুট দেখানোর জন্য বা কোনো কিছু ডিসপ্লে করার জন্য আমরা কোন ফাংশনটা ইউজ করি? প্রিন্ট ফাংশন। এবং সি প্রোগ্রামিং এ এই প্রিন্ট ফাংশনটাকে বলা হয় প্রিন্ট এফ, স্মল লেটারে প্রিন্ট এফ। তাহলে এই প্রিন্ট এফ ফাংশনটা দিয়ে আমরা বা এই প্রিন্ট এফ জিনিসটা দিয়ে আমরা সি প্রোগ্রামিং এ কি করি? কোনো কিছু আউটপুট দেখাই। তাহলে এই প্রিন্ট এফ, এই প্রিন্ট এফ লেখার ফরম্যাটটা একটু আমরা আগে ভালো করে বুঝি। প্রিন্ট এফটা আমরা কিভাবে লিখতে পারি? প্রথমে আমি প্রিন্ট এফ ফাংশনটা লিখছি, প্রিন্ট এফ, ফার্স্ট ব্রেকেট দিয়েছি, ফার্স্ট ব্রেকেট যেহেতু দিয়েছি ফার্স্ট ব্রেকেট আমাকে ক্লোজ করতে হবে। এরপরে এখানে একটা সেমিকোলন দিব, এরপরে এখানে একটা ডাবল কোটেশন দিব। এবার বুঝো, একটু ফরম্যাটটা একটু বুঝো। ডাবল কোটেশনটা একটু ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, ফরম্যাটটা একটু বুঝো। এই যে প্রিন্ট এফ ফাংশনটা যেভাবে লেখার সেভাবে লিখেছি, ফার্স্ট ব্রেকেট দিয়েছি, ফার্স্ট ব্রেকেট ক্লোজ করেছি। এরপরে এখানে যে সেমিকোলনটা আমরা দিয়েছি, সেমিকোলনটার ব্যাপারে মনে রাখবা, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বেশিরভাগ সেন্টেন্স বা বেশিরভাগ প্রসেস বা বেশিরভাগ স্টেটমেন্ট শেষ হয় হচ্ছে এই সেমিকোলন দিয়ে। সব না কিন্তু, বেশিরভাগ বলছি। অর্থাৎ বেশিরভাগ স্টেটমেন্ট বা বেশিরভাগ বাক্য বা বেশিরভাগ প্রসেস আমরা শেষ করব সি প্রোগ্রামিং এ কি দিয়ে? সেমিকোলন দিয়ে। তাহলে এই সেমিকোলনটা আমার বুঝাচ্ছে স্টেটমেন্টের এন্ডিং। আর প্রিন্টএফ এর যে ফরম্যাট সেটা তো বললামই, প্রিন্টএফ লিখবা স্মল লেটারে, তারপর ফার্স্ট ব্রেকেট শুরু, ফার্স্ট ব্রেকেট যেহেতু শুরু করেছো সেহেতু শেষ করবা, শেষ করার পরে এন্ডিং বোঝানোর জন্য সেমিকোলন দিবা। এবং এই ফার্স্ট ব্রেকেটের পরে এখানে যেটা দিবা সেটা হচ্ছে ডাবল কোটেশন, নট সিঙ্গেল কোটেশন। কি দিবা? ডাবল কোটেশন। এই ডাবল কোটেশনের ভিতরে তুমি যা কিছু লিখবা সেটাই কম্পিউটার সরাসরি প্রিন্ট করে বা আউটপুট আকারে দেখাবে। যেমন আমি যদি এখানে এবিসি এক্স ওয়াই জেড লিখি, তাহলে কম্পিউটার ঠিক এই জিনিসটাই আমাকে আউটপুট আকারে দেখাবে। সেটা হচ্ছে এবিসি এক্স ওয়াই জেড, ঠিক এই জিনিসটাই আমাকে কম্পিউটার আউটপুট আকারে দেখাবে। কথা কি ক্লিয়ার? অর্থাৎ প্রিন্টএফ এর ভিতরে এই যে ডাবল কোটেশনটা এখানে আছে, ডাবল কোটেশনের ভিতরে তুমি যা কিছু দিবা হুবহু ঠিক সেটাই কম্পিউটার তোমাকে প্রিন্ট করে বা আউটপুট আকারে দেখাবে। আশা করি তোমরা প্রিন্টএফ এর এই বিষয়টা বুঝতে পেরেছো। এখন কিছুক্ষণ আগে যে মন্ত্র জপার কথা বলছিলাম, সেই মন্ত্রের মধ্যে প্রিন্টএফ এর ভিতরে কি ছিল? প্রিন্টএফ এর ভিতরে ছিল হ্যালো। তাহলে প্রিন্টএফ এর ভিতরে বলেছি ঠিক যা থাকবে তাই যেহেতু আউটপুট আকারে দেখাবে, তাহলে সেখানে আউটপুট কি দেখানোর কথা ছিল? হ্যালো। এবং তোমরা আশা করি ঠিক তাই দেখতে পেয়েছো। তাহলে আশা করি প্রিন্টএফ এর বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এখন প্রিন্টএফ এর আমরা একটা এক্সটেন্ডেড ভার্সন দেখি। ধরো আমি লিখেছি প্রিন্টএফ, ডাবল কোটেশনের ভিতরে ধরো লিখলাম যে আবুল। কি লিখলাম? আবুল। এরপরে আরেকটা প্রিন্টএফ আমি ধরো লিখছি, সেখানে আমি দিচ্ছি ধরো বাবুল। বাবুল। তাহলে আমি দুইটা প্রিন্টএফ ইউজ করে একটাতে বলছি আবুল আর একটাতে বলছি বাবুল। তার মানে তোমরা এখন কি আশা করছো? এই যে প্রথম প্রিন্টএফ যেটা আছে, এই প্রিন্টএফ এর কারণে কম্পিউটার আমাকে আউটপুট কি দেখাবে? আবুল, রাইট? এই দ্বিতীয় প্রিন্টএফ যেটা আছে এটার কারণে কম্পিউটার আমাকে কি দেখাবে আউটপুট? বাবুল। তোমরা অনেকেই হয়তো আশা করছো যে আমার কম্পিউটার আমাকে এই জিনিসটা আউটপুট আকারে দেখাবে, কিন্তু দুঃখজনকভাবে কম্পিউটার আমাকে এইটা আউটপুট দেখাবে না। কম্পিউটার আমাকে আউটপুট দেখাবে কি? কম্পিউটার আমাকে আউটপুট দেখাবে এইটা।
অর্থাৎ কম্পিউটার প্রথম প্রিন্টএফ এর কারণে প্রিন্ট করবে কি আবুল। এই যে এতটুকু আবুল সে প্রিন্ট করলো। এরপরে দেখতে পাচ্ছে কম্পিউটার যে প্রিন্টএফ এর মধ্যে বাবুল নামের কিছু একটা প্রিন্ট করতে বলা হয়েছে। কম্পিউটার ঠিক তার পাশেই এখান থেকে বাবুল প্রিন্ট করে দিবে। কম্পিউটার কিন্তু তুমি একবারও বলছো যে কম্পিউটার তুমি আবুল কথাটার পর কোনো একটা স্পেস দাও, তারপরে বাবুল লিখো, অথবা আবুল কথাটার পরে তুমি নতুন লাইন থেকে বাবুল লেখা শুরু করো, এই ধরনের কোনো ইনস্ট্রাকশন কি তুমি কম্পিউটারকে দিছো? দাও নাই। তাহলে কম্পিউটার, যেহেতু তুমি কোনো ধরনের ইনস্ট্রাকশন দাও নাই, তাই সে আবুলের পরে বাবুলকে লেখা শুরু করবে। এখন তুমি যদি এই যে ডাবল কোটেশন ক্লোজ করার আগে একটা কমা দাও, আবুলের আগে যদি তুমি এখানে একটা কমা দাও, তাহলে কি হবে? কম্পিউটার আবুলের পর এই জায়গাতে একটা কমা আউটপুট হিসেবে দেখাবে। ক্লিয়ার? এখন আসো, তোমরা যেটা অনেকে হয়তো চাচ্ছিলা যে প্রথম লাইনে আবুল, দ্বিতীয় লাইনে বাবুল, এটা আমরা কিভাবে প্রিন্ট করব, এই বিষয়টা আমি এখন তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, কম্পিউটারকে নতুন কোন লাইনে যাওয়ার কমান্ড যেটা দিয়ে আমরা দেই সেটা হচ্ছে ব্যাকস্ল্যাশ এন। এটাকে ব্যাকস্ল্যাশ কেন বলছি? অবলিক বা স্ল্যাশ চিহ্ন যেটা, সেটা হচ্ছে এই যে এ ডিভাইডেড বাই বি লেখার সময় তোমরা যেই অবলিক চিহ্নটা দাও, যেটা হচ্ছে উপরের ডান দিক থেকে শুরু হয়ে নিচে বাম দিকে শেষ হয়, এটা হচ্ছে স্ল্যাশ চিহ্ন। আর ব্যাকস্ল্যাশ চিহ্ন হচ্ছে উপরে বাম দিক থেকে শুরু হয়ে ডান দিকে শেষ হয়। এবং তোমরা দেখতে পাবা কিবোর্ডে এই ব্যাকস্ল্যাশের জন্য আলাদা একটা বাটন আছে। তাহলে কম্পিউটারে যদি আমরা ব্যাকস্ল্যাশ এন পাশাপাশি লিখি উইদাউট এনি কাইন্ড অফ স্পেস, তাহলে এই ব্যাকস্ল্যাশ এন এর মাধ্যমে কম্পিউটার বুঝে যে কম্পিউটারকে একটা নতুন লাইনে যাইতে হবে। তাহলে এই যে আবুল কথাটা তুমি এখানে লিখেছো, আবুল কথাটার পরে যদি তুমি একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দাও, তাহলে কম্পিউটার কি করবে? আবুল কথাটা প্রিন্ট করবে। এরপরে ব্যাকস্ল্যাশ এন প্রিন্ট করবে না, ব্যাকস্ল্যাশ এন এর পরিবর্তে কম্পিউটার কমান্ড নিবে নতুন একটা লাইনে আসার জন্য, এবং নতুন লাইনে কম্পিউটার চলে আসবে। নতুন লাইনে চলে আসার পর কম্পিউটার দেখছে পরের প্রিন্টএফে গিয়ে যে তাকে বাবুল প্রিন্ট করতে বলছো, তাহলে কম্পিউটার এখন বাবুল প্রিন্ট করে দিবে। আশা করি তোমরা প্রিন্টএফ এর এই বিষয়টা বুঝতে পেরেছো। এখন আমরা প্রিন্টএফ এর আলোচনা এখানে ক্লোজ করছি। এরপরে আমরা যেটাতে যাব সেটা বলার আগে একটু ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার আছে। সেটা হচ্ছে যে আমরা বালতি চিনি অনেকে, তাই না? যে বালতির মধ্যে আমরা কোনো কিছু রাখতে পারি। বালতির মধ্যে আমরা কি কি রাখতে পারি? চাইলে পানি রাখতে পারি, চাইলে কাপড় চোপড় রাখতে পারি, চাইলে চাল ডাল রাখতে পারি। অর্থাৎ বালতির মধ্যে আমরা কি রাখছি সেটা কিন্তু নির্দিষ্ট না। অর্থাৎ বালতির মধ্যে আমি কি রাখছি সেটা পরিবর্তনযোগ্য বা ভেরি করতে সক্ষম। ভেরি শব্দের অর্থ মানে হচ্ছে পরিবর্তন হওয়া বা চেঞ্জ হওয়া। তাহলে বালতির মধ্যে আমি কি রাখছি সেটা ভেরি করতে বা পরিবর্তন হতে সক্ষম। তাহলে এই বালতিকে কি আমি বলতে পারি না যে বালতিটা হচ্ছে একটা ভেরিয়েবল, অর্থাৎ তার মধ্যে আমি কি রাখছি সেটা পরিবর্তনযোগ্য। এখন আসি কম্পিউটারের ক্ষেত্রে, আমরা এই বালতির পরিবর্তে কোনো একটা কম্পিউটারের মেমোরিতে জায়গা চিন্তা করতে পারি। কম্পিউটারের মেমোরিতে কোনো একটা জায়গা চিন্তা করতে পারি যেখানে আমরা কোনো কিছু রাখবো। কম্পিউটারের সেই জায়গার নাম, কম্পিউটারের মেমোরিতে সেই জায়গার নামটা হচ্ছে সেই বালতিটা বা সেই ভেরিয়েবলটা। তাহলে কম্পিউটারের ক্ষেত্রে ভেরিয়েবল মানে কি? কম্পিউটারের ক্ষেত্রে ভেরিয়েবল মানে হচ্ছে সেখানে আমরা কম্পিউটারে কোনো কিছু রাখবো, কোনো ডেটা বা তথ্য উপাত্ত রাখবো, রাখার জন্য যে বালতিটা দরকার বা রাখার জন্য যেই জায়গাটার দরকার কম্পিউটারের মেমোরিতে, সেই জায়গাটার নাম হচ্ছে ভেরিয়েবল কম্পিউটারের ভাষায়। আর এই ভেরিয়েবল বা বালতির মধ্যে আমরা কি রাখছি সেটা তো পরিবর্তনযোগ্য, তাই না? তাহলে আমরা এই ভেরিয়েবলের মধ্যে কি রাখতে পারি? চাইলে আমরা সংখ্যা রাখতে পারি। এই বালতির মধ্যে বা ভেরিয়েবলের মধ্যে আমরা চাইলে সংখ্যা রাখতে পারি। সংখ্যার মধ্যে আবার সেটা হতে পারে পূর্ণ সংখ্যা, হইতে পারে সেটা একটা ভগ্নাংশযুক্ত সংখ্যা, আবার শুধু সংখ্যা থাকতে পারে তা না। সংখ্যার পরিবর্তে
বর্ণ বা চিহ্ন থাকতে পারে। সংখ্যা যদি হয় পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যাকে আমরা ইংরেজিতে বলি ইন্টেজার। পূর্ণ সংখ্যাকে আমরা ইংরেজিতে কি বলি? ইন্টেজার। এবং কম্পিউটার প্রোগ্রামিং এ, বিশেষ করে সি প্রোগ্রামিং এ, এই ইন্টেজার শব্দকে আমরা সংক্ষেপে যেটা হিসেবে ইউজ করি কিওয়ার্ড হিসেবে, সেটা হচ্ছে আইএনটি, ইন্ট। তাহলে আমরা যখন বালতিতে কোনো পূর্ণ সংখ্যা রাখবো, সেই পূর্ণ সংখ্যার কিওয়ার্ডটা হচ্ছে কি? আইএনটি, ইন্ট। এটা কোত্থেকে আসছে? ইন্টেজার থেকে। যদি ভগ্নাংশযুক্ত সংখ্যা আমরা রাখতে চাই, ভগ্নাংশযুক্ত কোনো সংখ্যা যদি আমরা রাখতে চাই, তাহলে সেই ভগ্নাংশযুক্ত সংখ্যার কিওয়ার্ডটা হচ্ছে ডাবল, DOUBLE। এই ডাবলের পরিবর্তে অন্য কিছু জিনিস ইউজ করা যায়। এখানে কিছু কিন্তু এবং যদি আছে, সেটা আমি আর এখানে বিস্তারিত আলোচনা করছি না। যারা জানো খুব ভালো, যারা জানো না আরো ভালো। যারা জানো না তারা জেনে রাখো যে ভগ্নাংশযুক্ত সংখ্যার জন্য আমরা কোন কিওয়ার্ডটা ইউজ করি সি প্রোগ্রামিং এ? ডাবল। এবং যদি বর্ণ বা চিহ্ন হয়, বর্ণ বা চিহ্নকে আমরা বলি ক্যারেক্টার, এবং সেটার সংক্ষেপ রূপ হচ্ছে CHAR, কার। তাহলে আমরা কি বুঝাতে পারলাম? যে আমি আমার বালতিতে, বা কম্পিউটারের ক্ষেত্রে যদি বলি, কম্পিউটারের ক্ষেত্রে সেই কন্টেইনার বা বালতির নাম হচ্ছে ভেরিয়েবল। সেই ভেরিয়েবলে কি কি জাতের ডাটা রাখতে পারি, বা কি কি জাতের তথ্য উপাত্ত রাখতে পারি। সেই জাত হতে পারে পূর্ণ সংখ্যা, সেই জাত হইতে পারে ভগ্নাংশযুক্ত সংখ্যা, সেই জাত হইতে পারে বর্ণ বা চিহ্ন। তাহলে আমি কি ধরনের ডেটা রাখছি, সেই ডেটার টাইপ হচ্ছে পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ এবং বর্ণ বা চিহ্ন। আরো বিভিন্ন ধরনের টাইপ থাকতে পারে ডেটার, সেগুলো আমি এখানে বিস্তারিত আলোচনা করছি না। যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে এই ইন্টেজার, ডাবল, ক্যারেক্টার বা আরো যা যা আছে, এগুলাকে আমরা প্রোগ্রামিং এর ভাষায় বলি ডেটার টাইপ বা ডেটার জাত। অর্থাৎ ডেটাগুলো আমার কি ধরনের ডেটা আমি আমার বালতিতে বা ভেরিয়েবলে রাখবো। তাহলে ইন্ট, ডাবল, ক্যারেক্টার, এগুলো হচ্ছে আমার এক একটা ডেটা টাইপ। এবার আসি বালতিতে কিভাবে কোনো কিছু রাখবো, অর্থাৎ ভেরিয়েবলে কিভাবে কোনো কিছু আমি রাখবো, বা ভেরিয়েবলে কোনো ডেটা আমি কিভাবে রাখবো। ধরো আমার একটা ভেরিয়েবল আছে, ভেরিয়েবলের নাম ধরো হচ্ছে আবুল। ভেরিয়েবলের নাম হচ্ছে ধরো আবুল, অর্থাৎ আমার বালতির নাম হচ্ছে আবুল। তাহলে কম্পিউটারকে আমার বলে দিতে হবে এই আবুল, এই বালতির মধ্যে বা ভেরিয়েবলের মধ্যে কোন জাতের ডাটা থাকবে। অর্থাৎ এই আবুল ভেরিয়েবলটার ডেটা টাইপ কি, সেটা আমার কম্পিউটারকে বলে দেওয়া লাগবে। তাহলে কম্পিউটারকে যদি আমি বলি যে আবুল এটা হচ্ছে একটা ইন্ট জাতের বা ইন্ট ডেটা টাইপের ভেরিয়েবল, তাহলে ইন্ট আবুল যদি আমি কম্পিউটারকে বলি, তাহলে কম্পিউটার বুঝবে আবুল নামের একটা বালতি আছে, এবং সেই বালতিটার জাত বা সেই বালতিটা আমি কি ধরনের ডেটা রাখবো, ইন্টেজার বা পূর্ণ সংখ্যা। এরপরে যদি আমি সেমিকোলন দিয়ে দেই, তাহলে আমার স্টেটমেন্ট শেষ বা স্টেটমেন্ট ক্লোজ। অর্থাৎ আবুল নামের ভেরিয়েবল এবং সেটা হচ্ছে ইন্টেজার ডেটা টাইপ। সেখানে কি রাখবো সেটা এখনো বলি নাই, অর্থাৎ এক্স্যাক্টলি কোন ডেটাটা রাখবো সেটা এখনো বলি নাই। তার আগে আমি চাইলে স্টেটমেন্ট ক্লোজ করতে পারি। আর যদি স্টেটমেন্ট আমি এখানে ক্লোজ না করি, তাহলে আমি যেটা এখানে করতে পারি সেটা হচ্ছে ইন্ট আবুল ইকুয়াল, যদি আমি এখানে রাখি 10, তাহলে কম্পিউটার বুঝবে আবুল নামের ভেরিয়েবলের মধ্যে কত আসবে, 10 চলে আসবে। এরপর আমরা স্টেটমেন্ট ক্লোজ করার জন্য কি করতে হবে? একটা সেমিকোলন দিতে হবে। এখন যদি আমি আবার বলি যে আবুল, আবুলের মধ্যে সমান চিহ্ন দিয়ে 20, এবং স্টেটমেন্ট ক্লোজ করার জন্য সেমিকোলন, তাহলে এখন কি বুঝাবে? এখন বুঝাবে আবুল নামের যে বালতিটা বা যে ভেরিয়েবলটা আছে, সেখানের মধ্যে এখন কত চলে আসবে, 20। আগে যে 10 ছিল সেটা কিন্তু আর থাকবে না। এখন আবুল নামের ভেরিয়েবলের আপডেটেড ভ্যালু কত, 20। এবং যেহেতু আবুল নামের এই ভেরিয়েবলটার ডেটা টাইপ তুমি অলরেডি একবার বলে দিয়েছো ইন্ট, দ্বিতীয়বার আবুল নামের এই ভেরিয়েবলটা ব্যবহারের আগে আলাদা করে ইন্ট বলা লাগবে না। একবার বলে দিলেই এনাফ। এরপরে তুমি শুধু আবুল নামের এই ভেরিয়েবলের নামটা ইউজ করতে পারবা।
এখন আসো যে ধরো আমার এই আহ আবুল নামের ভেরিয়েবলের মধ্যে ধরো 10ই আছে। ধরো আমার এই আবুল নামের ভেরিয়েবলে কত আছে? 10 আছে। এখন আমি চাচ্ছি যে আমি প্রিন্ট এফ দিয়ে এই আবুলের মধ্যে কত আছে সেটা জানতে চাই। অর্থাৎ সহজ কথায় যে আমি আবুলের মধ্যে কত আছে সেটা কম্পিউটারকে দিয়ে আউটপুট দেখতে চাই। তাহলে আউটপুট দেখার জন্য কি ইউজ করতে হবে আমরা শিখেছি? প্রিন্ট এফ। তাহলে আউটপুটের জন্য আমরা কি ইউজ করব? প্রিন্ট এফ। প্রিন্ট এফ দিয়েছি, ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেমিকোলন দিয়েছি এবং ডাবল কোটেশন মার্ক দিয়েছি। তাহলে এখন যদি আমি ডাবল কোটেশনের মধ্যে আবুল লিখে দেই, তাহলে কি আমার আউটপুট 10 আসবে? কি মনে হয় যে যদি আমি ডাবল কোটেশনের ভিতরে আবুল লিখে দেই তাহলে আমার আউটপুট 10 আসবে কিনা? উত্তর হচ্ছে না, 10 আসবে না। কারণ কি? বলেছিলাম ডাবল কোটেশনের ভিতর ঠিক যা দেওয়া হবে ঠিক তাই আউটপুট আসবে। অর্থাৎ বর্তমান অবস্থায় আমি যেভাবে রেখেছি এভাবে যদি আমি লিখি তাহলে আউটপুট হবে আবুল। কিন্তু আমি তো সেটা চাচ্ছি না, আমি চাচ্ছিলাম যে আবুলের মধ্যে কত আছে সেই ভ্যালুটা প্রিন্ট করতে। বুঝতে পেরেছো কি আমার উদ্দেশ্যটা? তাহলে বুঝা গেল যে আমি যেহেতু সরাসরি আবুল লিখলে আবুলই প্রিন্ট হচ্ছে, আবুলের ভ্যালু প্রিন্ট হচ্ছে না, তাহলে আমাকে এখন নতুন কোনো কমান্ড লাগবে যেটা দিয়ে আমি আবুলের ভ্যালুটাকে প্রিন্ট করতে পারবো। তোমরা একটু আগে দেখেছিলে যে বেকস্ল্যাশ এন যখন আমরা ইউজ করি তখন বেকস্ল্যাশ এন প্রিন্ট না হয়ে একটা নতুন লাইন প্রিন্ট হয়। অর্থাৎ বেকস্ল্যাশ কমান্ড দেখলে কম্পিউটার বুঝে নেয় যে আমি বেকস্ল্যাশ এন প্রিন্ট করব না, পরিবর্তে নতুন কোনো কিছু প্রিন্ট করব, সেটা হচ্ছে নিউ লাইন। এখনো আমার এমন কোনো একটা কমান্ড লাগবে যেটা নিজে প্রিন্ট হবে না, বিনিময়ে আবুলের ভ্যালুটাকে প্রিন্ট করবে। এবং সেই কমান্ডটা হচ্ছে আমার এখানে পার্সেন্ট ডি। আমার সেই কমান্ডটা কি? সেই কমান্ডটা হচ্ছে পার্সেন্ট ডি। দেখাচ্ছি পার্সেন্ট ডি কমান্ডটা আমরা এখানে কিভাবে ইউজ করব। আচ্ছা, ধরো আমি এখানে লিখেছি যে আবুল ইকুয়াল পার্সেন্ট ডি, ডাবল কোটেশন শেষ, এরপরে কমা দিয়েছি, এরপরে আবুল। এখন দেখো বিষয়টা একটু বুঝার চেষ্টা করো। কম্পিউটার যখন দেখবে প্রিন্টে, তার মানে কম্পিউটার কোনো কিছু আউটপুট দেখাবে। আউটপুটে ডাবল কোটেশনের ভিতরে কম্পিউটার এসে দেখতে পেলো কি? এ বি ইউ এল, তারপর একটা সমান চিহ্ন। তাহলে কম্পিউটার যা আছে ঠিক তাই প্রিন্ট করবে, যে এ বি ইউ এল তারপর একটা সমান চিহ্ন। তারপর কম্পিউটার দেখতে পাইলো যে পার্সেন্ট ডি নামের একটা কমান্ড আছে, তাহলে কিন্তু কম্পিউটার এখানে পার্সেন্ট ডি প্রিন্ট করবে না। পার্সেন্ট ডি যেখানে আছে সেখানে রিপ্লেস হয়ে যাবে তা, যা ডাবল কোটেশনের পরে কমার পরে তুমি এখানে লিখে দিয়েছো। মনে রাখবা ডাবল কোটেশনের আগে যদি একটা কমা দাও সেই কমাটা কিন্তু প্রিন্ট এফ এর মধ্যে ডাবল কোটেশনের ভিতরে হওয়ার কারণে আউটপুটের মধ্যে কমা চলে আসবে। কিন্তু যদি তুমি ডাবল কোটেশনের বাইরে কমা দাও তাহলে কিন্তু সেই কমাটা আর প্রিন্টএফ এর কমা হিসেবে গণ্য হবে না। সেই কমাটা তখন ফরম্যাটের কমা হিসেবে গণ্য হবে, সেটা আর তখন আউটপুটে আসবে না। এই কমার পরে তুমি যেখানে যা রাখবা তার ভ্যালুটা রিপ্লেস হয়ে যাবে কোথায়? পার্সেন্ট ডি যেখানে আছে সেখানে। তাহলে আবুল ইকুয়াল এটা সরাসরি প্রিন্ট হয়ে গেল, পার্সেন্ট ডি এর জায়গায় কে রিপ্লেস হয়ে যাবে? আবুলের ভ্যালুটা, নট আবুল, আবুলের ভ্যালুটা রিপ্লেস হবে। আবুলের ভ্যালু বর্তমানে কত? 10। তাহলে এই পার্সেন্ট ডি এর জায়গায় কত বসবে? 10। তাহলে আমি যদি আবুল নামের কোনো ভেরিয়েবলে কি আছে সেটা দেখতে চাই তাহলে কিভাবে প্রিন্ট করব, আশা করি সেটা তোমরা বুঝতে পেরেছো। এখন যেটা শেষ কথা বলবো সেটা হচ্ছে এই পার্সেন্ট ডি আমরা কখন ইউজ করি? যখন আমার ডেটার জাত বা ডেটার টাইপটা হচ্ছে ইন্ট। এই যে এখানে আবুল, আবুলের ডেটা টাইপ কি ছিল? ইন্ট। সেই কারণে আমরা এখানে ইউজ করেছি পার্সেন্ট
ডি। যদি হচ্ছে আমার ডেটা টাইপটা হয় ডাবল বা ভগ্নাংশযুক্ত সংখ্যা, তখন আমরা যেই কমান্ডটা ইউজ করি সেটা হচ্ছে %lf, স্মল লেটার এল স্মল লেটার এফ। তাহলে আমরা তখন কোন কমান্ডটা ইউজ করি? %lf। এখানে যে ফরম্যাট ঠিক সেম ফরম্যাটই, জাস্ট এখানে %d এর জায়গায় হয়ে যাবে %lf, আর এখানে ইন্টের জায়গায় হয়ে যাবে ডাবল। আর যদি হয় আমার ডেটা টাইপটা ক্যারেক্টার, তাহলে আমরা সেটা ইউজ করি হচ্ছে %c। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের সি প্রোগ্রামিং এর আলোচনা এইটুকুই। এখন তোমাদের উদ্দেশ্যে একটা কাজ থাকবে যেটা তোমরা বাসায় চর্চা করবা। যে ধরো আমার আবুল নামের একটা ভেরিয়েবল আমি নিতে চাই, সেই ভেরিয়েবলের মধ্যে থাকবে 10। বাবুল নামের একটা ভেরিয়েবল আমি নিতে চাই, সেটার মধ্যে থাকবে 20.5। এই দুইটা ভেরিয়েবল তোমরা বাসায় ডিক্লেয়ার করবা, অর্থাৎ এই দুইটা ভেরিয়েবল নিবা, সেখানে 10 এবং 20.5 রাখবা। তারপর সেই ভেরিয়েবল গুলাতে কত আছে সেটা প্রিন্ট করবা। অর্থাৎ আউটপুট হবে এরকম যে আবুল সমান 10, বাবুল সমান 20.5। এটাকে তোমরা আউটপুট আকারে দেখাবা, এবং সেটা নিশ্চয় কেউ এরকম করবা না যে, অনেকে একটা চোরা টেকনিক ইউজ করতে পারো, সেটা হচ্ছে এরকম যে প্রিন্টএফ দিলাম, তারপরে আবুল ইকুয়াল 10 লিখে দিলাম। এরকম করে করবা না, এরকম করে করবা না। এটা তো হচ্ছে সরাসরি তোমার ডাবল কোটেশনের ভিতর কি আছে সেটা প্রিন্ট করা। আমরা সেটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে আবুল ভেরিয়েবলের ভ্যালু কত সেটা প্রিন্ট করবা, %d দিয়ে বাবুলের ভ্যালু কত সেটা প্রিন্ট করবা, যেটা দিয়ে প্রিন্ট করা দরকার। এটা হচ্ছে তোমাদের জন্য কাজ হিসেবে থাকবে, তোমরা সেটা সি ল্যাঙ্গুয়েজ ইউজ করে করবা। এবার আসি শেষ কথা, যেটা হচ্ছে আমার ক্লাস এন্ডিং বলতে পারো তোমরা। সেই শেষ কথার অংশ হিসেবে প্রথমত, যে সি প্রোগ্রামিং যদি শিখতে চাও কোথা থেকে শিখতে পারো। অনলাইনে প্রচুর রিসোর্স আছে, তোমরা ইউটিউবে সার্চ দিয়ে শিখতে পারো। অনলাইনে খুব ভালো ভালো রিসোর্স আছে, তোমরা চাইলে শিখতে পারো। আর আরজেপির ক্ষেত্রে যদি বলি, আরজেপি হচ্ছে একটা আইসিটি ক্লাব, যেটা পুরো রাজশাহী বিভাগের হাই স্কুল শিক্ষার্থী যারা আছে তাদের জন্য কাজ করে। এটা হচ্ছে ভলান্টারি একটা সার্ভিস যেটা আরজেপি দেয়। আরজেপি তে কারা আছে? আরজেপি তে আছে রুয়েট, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। এই তিনটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাই আরজেপির ভলান্টিয়ার হিসেবে আছে। তিনটা বিশ্ববিদ্যালয়ের স্যাররাই আরজেপির অ্যাডভাইজার হিসেবে আছে। আরজেপি তোমাদের জন্য নিঃস্বার্থভাবে ভলান্টারি ওয়েতেই কাজ করে। আরজেপি যেটা চেষ্টা করে তোমাদের মাঝে প্রযুক্তির যে বিষয়গুলো আছে সেগুলো স্টার্টিংটা একটু দেওয়ার। যেমন আজকে তোমরা যে প্রোগ্রামিং ক্লাসটা করেছো, সেই প্রোগ্রামিং ক্লাসটা তোমাদেরকে প্রোগ্রামিং তো শেখায় না, কিন্তু শেখার শুরু করার জন্য একটা বেসিক স্টার্টিং তোমাদেরকে দেওয়ার চেষ্টা করে। আরজিপি এই কাজটাই করে। আরজিপি হচ্ছে প্রোগ্রামিং, রোবোটিক্স, তারপর হচ্ছে ম্যাথমেটিক্স এবং হচ্ছে কম্পিউটার সায়েন্সের আরো যা বিভিন্ন টপিক যেগুলো আছে তোমাদের বয়স উপযোগী ভাবে সম্ভব, সেগুলো আমরা তোমাদেরকে বেসিক স্টার্টিংটা দেওয়ার চেষ্টা করি। তবে ডিটেলস শিখার দায়িত্বটা কিন্তু তোমাদের। তোমরা যদি সি প্রোগ্রামিং ডিটেলস শিখতে চাও, অনলাইনে প্রচুর রিসোর্স আছে, তোমরা চাইলে সেখান থেকে শিখতে পারো। অথবা চাইলে তোমরা আইটি ব্রিজ একাডেমিতে কোর্স আকারে শিখতে পারো। আইটি ব্রিজ একাডেমি এটা হচ্ছে, এটাতে আমরা আরজেপি কোলাবোরেটর হিসেবে আছে। আইটি ব্রিজ একাডেমি কোর্স আকারে কমার্শিয়ালি সি প্রোগ্রামিং এবং পাইথন প্রোগ্রামিংটা শিখায়। তোমরা যারা ইন্টারেস্টেড তারা চাইলে আইটি ব্রিজ একাডেমি থেকে সি এবং পাইথন প্রোগ্রামিং শিখতে পারো। এটা হচ্ছে অনলাইন এবং অফলাইন দুইটা কোর্সই আইটি ব্রিজ একাডেমি থেকে চালু আছে। তোমরা হচ্ছে যদি আইটি ব্রিজ একাডেমি সম্পর্কে ডিটেলস জানতে চাও বা কম্পিউটার প্রোগ্রামিং শেখার জন্য কোর্স আকারে আইটিবিজ একাডেমি থেকে শিখতে চাও, তাহলে তোমরা হচ্ছে আরজেপির ফেসবুক পেজে নক দিবা। তাহলে তোমরা কোথায় নক দিবা? আরজেপির ফেসবুক পেজে। এবং এই আইটি ব্রিজ একাডেমিতে ক্লাস কারা নেয়? আরজেপির একাডেমিক টিমের মেম্বার যারা আছে তারাই হচ্ছে আইটি ব্রিজ একাডেমিতে ক্লাস নেয়। আরজেপির একাডেমিক মেম্বার যারা আছে এবং আমি সহ ইনক্লুডেড, আমরা আইটিবিজ একাডেমিতে তোমাদের ক্লাসগুলো পরিচালনা করব। এবং আইটিবিজ হচ্ছে আলাদা একটা প্ল্যাটফর্ম যেটাতে আরজিপি কোলাবোরেটিং পার্টনার হিসেবে আছে।
তবে আরজেপির যেটা হচ্ছে আজকের মতো এরকম বেসিক স্টার্টিং এর ক্লাসগুলো, এগুলো সবসময় তোমাদের জন্য ভলান্টারি ওয়ার্ক হিসেবে ফ্রি অফ কস্ট থাকবে আমরা আশা করছি। তাহলে তোমাদের জন্য হচ্ছে এই গেল প্রোগ্রামিং কোথা থেকে শিখবা সেটার একটা গাইডলাইন। আর যদি তোমরা হচ্ছে ফাইনাল ইভেন্ট কেন্দ্রিক প্রস্তুতি নিতে চাও, তাহলে সি প্রোগ্রামিং এবং পাইথন প্রোগ্রামিং এর বেসিকটা তোমরা একটু শিখে রাখতে পারো, একদম বেসিকটা। আর তোমাদের ক্যাটাগরির যে আইসিটি বইগুলো আছে সেগুলো তোমরা চাইলে একটু দেখতে পারো। আর সর্বোপরি আরজিবি তোমাদের থেকে যেই বিষয়টা আশা করে, সেই বিষয়টা হলো তোমরা সৎ এবং যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠবা। শুধুমাত্র প্রযুক্তিতে যোগ্যতা এনাফ না, তোমাদের সততাও এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমরা তোমাদের সাথে অনেক ফাইজলামিমূলক কথাবার্তা বলি বা অনেক ফান করি, অনেক ফ্রেন্ডলি আচরণ করি, কিন্তু আমরা কিছু ব্যাপারে সিরিয়াস। সেটা হচ্ছে আমরা আমাদের দেশের ব্যাপারে সিরিয়াস। আমরা তোমাদেরকে একটা ভলান্টারি সার্ভিস দিচ্ছি, তোমরা কি চিন্তা করেছো যে আমাদের বুয়েট, রাবি, বরেন্দ্র তিন বিশ্ববিদ্যালয়ের এতগুলা ম্যান পাওয়ার আমরা নিজেদের পড়ালেখা বা পড়ালেখার একটা অংশকে স্যাক্রিফাইস করে তোমাদের পেছনে কেন টাইম দিচ্ছি? বা তোমরা কি মনে করো তোমরা যে হচ্ছে একটা 60 টাকা ফি দিয়েছিলে রেজিস্ট্রেশন করার জন্য, সেটা এই ইভেন্টের জন্য কতটুকু খরচ হচ্ছে তোমরা কি এটা ধারণা করতে পারো? আমরা যে ইভেন্টটা এবার করছি, এই ইভেন্টের বাজেট প্রায় 1,60,000 টাকা, এবং আমাদের তার থেকেও বেশি অংশ খরচ হচ্ছে। তাহলে এই পুরা বাজেটের মধ্যে, এই 160K বাজেটের মধ্যে তোমাদের থেকে আমরা যে ফিটা নিয়েছি সেটা নামমাত্র একটা অংশ, সেটা তোমরা কতটুকু সেটা তোমরা নিজেরাই বুঝতে পারছো। কাজেই আমরা যেটা চেষ্টা করছি যে আমরা আমাদের সময়, শ্রম, অর্থ সবকিছু স্যাক্রিফাইস করে আমরা তোমাদের পেছনে সময় দিচ্ছি একটাই উদ্দেশ্যে, তোমরা যেন কিছু শিখে বড় হতে পারো। আমরা দেখতে পাই যে বর্তমান জব সেক্টরে বা বিভিন্ন ক্ষেত্রে যারা বিভিন্ন পর্যায়ে আছেন, অনেকেই সঠিক যোগ্যতাটা নিয়ে, সঠিক চিন্তা শক্তিটা নিয়ে গড়ে উঠতে পারছে না। আমরা চাই তোমরা ছোটবেলা থেকেই চিন্তা করতে শিখো, তোমরা ছোটবেলা থেকেই চিন্তা করতে শিখো, প্রযুক্তিটা যে আসলে কি এটা একটু বুঝতে শিখো। শুধুমাত্র চ্যাট জিপিটি, ডিপসিক এগুলো ব্যবহার করে নিজেদেরকে বিশাল বড় আধুনিক ব্যক্তি বা মডার্ন পার্সন, ওই টেকনোলজিয়া বলে না, ওইরকম টেকনোলজি চিন্তা করার দরকার নাই। এগুলোর ব্যাকগ্রাউন্ডে কি আছে সেগুলো একটু চিন্তা ভাবনা করা শুরু করো। সৃষ্টি এবং স্রষ্টার মাঝে যে সম্পর্ক সেগুলো একটু বোঝার চেষ্টা করো। এবং এই চিন্তা করার দিক থেকে আমরা আশা করব তোমরা যখন বড় হবা, তখন তোমরা একটা নীতি অনুসরণ করবা, সেটা হচ্ছে লার্ন ফ্রম সিনিয়র, লার্ন ফ্রম সিনিয়র, টিচ দ্যাট জুনিয়র। তোমরা যে আজকে এখানে একটা ক্লাস করলা বা আরজিপির সাথে যুক্ত আছো, কিছু শেখানোর আমরা চেষ্টা করছি, আমরা জানি না কতটুকু শেখাতে পারছি, তো আমাদের দিক থেকে আমরা চেষ্টা করছি। তোমাদের কাছে আমাদের একটাই দাবি থাকবে, তোমরা যখন আমাদের পর্যায়ে আসবা, তোমরা তোমাদের জুনিয়রদেরকে, তোমাদের ভাই বোনদেরকে, তোমাদের আত্মীয় স্বজনদেরকে এভাবে একটু টেনে তোলার চেষ্টা করবা উপরের দিকে। তোমরা যা জানো সেটা অন্যদের মাঝে শেয়ার করবে, অন্যদের মাঝে ছড়িয়ে দিবা। জ্ঞানকে কিন্তু ছড়িয়ে দেওয়ার মাঝেই কল্যাণ, নিজের মাঝে রাখার মধ্যে কোনো কল্যাণ নাই। কাজে তোমরা সৎ যোগ্য মানুষ হিসেবে গড়ে ওঠো। ফাইনাল ইভেন্টের জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আর যদি কেউ অনলাইনে প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং অনলাইনে বিভিন্ন রিসোর্স আছে, ওখান থেকে তোমরা শিখতে পারো। আর চাইলে আইটিবিজ একাডেমি থেকেও তোমরা চাইলে কোর্স আকারে করতে পারো। ডিটেলস জানতে যদি চাও সেক্ষেত্রে আরজেপির ফেসবুক পেজে তোমরা যোগাযোগ করতে পারো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আজকে আমি এই পর্যায়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।